শেখ পরিবারের সর্বশেষ রানী যিনি ছিলেন তিনি এখন পলাতক অবস্থায় জীবনযাপন করছেন দিল্লিতে, এবং তিনি কোন স্ট্যাটাসে আছেন এটা নিয়ে যথেষ্ট সন্দেহ সংশয় আছে আমাদের নাগরিক সমাজে। আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশ ভারতের সাথে একটা অফিসিয়াল পাসপোর্ট এগ্রিমেন্ট আছে, যে যারা সরকারি চাকরি করেন, সরকারি বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেন, তাদেরকে যে লাল পাসপোর্ট দেওয়া হয়, এই পাসপোর্টটা থাকলে দিল্লিতে কোনো ভিসা ছাড়াই তারা ৪৫ দিন ভারতে অবস্থান করতে পারবে, এবং ভাইস ভার্সা ভারতীয়রাও তাই, বাংলাদেশে কোনো ভিসা ছাড়া ৪৫ দিন তারা অবস্থান করতে পারবে। তো সেই সুযোগটা নিয়ে ভারতে সাবেক প্রধানমন্ত্রী এবং অবৈধ অনির্বাচিত যে ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী ছিল সে ভারতে অবস্থান করছে, যাকে দেশের মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে গণভবন থেকে তাড়া করে পালাতে বাধ্য করেছে, তার পাসপোর্ট বাতিল করার দাবি করছি। তাকে কোনোভাবে রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধা এবং তার পরিবারকে রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধা স্পেশাল প্রিভিলেজ দেয়া যাবে না। এইটা অন্যায্য, এটা গণ অভ্যুত্থানের যে স্পিরিট, নতুন করে দেশ স্বাধীন করবার যে স্পিরিট, তার সাথে সাংঘর্ষিক। তারপরে ভারতের সাথে এটা সিরিয়াসলি রেজ করতে হবে যে যার বিরুদ্ধে বাংলাদেশের শত শত মানবতা লঙ্ঘন, মানবতার বিরোধী অপরাধের মামলা হয়েছে, গুম খুন হত্যার মামলা হয়েছে, এমন একজন আসামিকে পলাতক অবস্থায় দিল্লি কিভাবে আশ্রয় দেয়। তাদের সাথে আমাদের যে রাষ্ট্রীয় সম্পর্ক, এটা এই রাষ্ট্রীয় সম্পর্ককে সামনে এগিয়ে নেবার জন্য এটা সহায়ক না। তাই বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যিনি আছেন তাকে বলছি, আপনি শক্তভাবে এই বিষয়টা দিল্লির সাথে রেজ করেন এবং দেশবাসীর যে স্পিরিট, গণ অভ্যুত্থানের স্পিরিট, এই স্পিরিটের সাথে আপনারা কাজ করবেন বলে আমরা আশা করছি। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে সীমান্তে বিজিবির হাতে ৫ জন চোরাকারবারি, ভারতীয় চোরাকারবারি ধরা পড়েছে। তো বাংলাদেশে আমরা একটা মানবতার পরিচয় দিতে চাই যে বিএসএফ যেটা করে, যে কোনো সিভিল ক্যাটল ট্রেডার যারা আছে, যারা গরুর ব্যবসা করে, অবৈধ ব্যবসা করে, তাদেরকে তারা খুন করে মেরে ফেলে। আমরা বিএসএফকে মনে করায় দিতে চাচ্ছি যে এটা একটা নতুন সময়। বিজিবিকেও বলছি যে নত জানুতা পরিহার করে স্বাধীন বাংলাদেশের মতো আচরণ করবেন, সম্মানের সাথে, মর্যাদার সাথে। এর মানে এটা না যে আপনি একটা, যিনি আপনাকে প্রতি অস্ত্র তাক করে নাই, গরু ব্যবসা করে, অবৈধভাবে আপনার ইয়াবা ফেন্সিডিলের ব্যবসা করে, তাকে আপনি গুলি করে মারবেন, সেটা না। কিন্তু প্রশ্ন হচ্ছে আইনগতভাবে শক্ত অবস্থান নিতে হবে। এই অবস্থানও নিতে হবে বাংলাদেশের কোনো নাগরিককে যদি বিএসএফ দুঃসাহস করে গুলি চালিয়ে হত্যা করার, সেটার জন্য ন্যায্য জবাব বিজিবি দেয়। এটাই গণ অভ্যুত্থানের স্পিরিট, এবং আমরা বিজিবি লিডারশিপকে বলবো যে আপনারা এই স্পিরিটের খেলাফ করবেন না। শত শত হাজার হাজার মানুষ যে কারণে রক্ত দিয়েছে, এই রক্তের সাথে গাদ্দারি করবেন না, কিন্তু অন্যায্য কোনো আচরণ করা যাবে না। আন্তর্জাতিক যে সীমান্ত আইন আছে, বাংলাদেশের সাথে ভারতের যে চুক্তি আছে, প্রত্যেকটা চুক্তিকে সম্মান দেখিয়ে এই ন্যায্যতার আচরণ করতে হবে, কিন্তু কোনো অন্যায্য আচরণ মেনে নেওয়া যাবে না। যে গত এক সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহর সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলোতে একটা অচল অবস্থা তৈরি হয়েছে, এবং গত এই ৫-৬ দিন থেকে ঢাকা শহরের অবস্থা খুবই খারাপ। যানজট এত প্রকট আকার ধারণ করেছে, বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ আছে, একেবারে মানুষের খুব নাভিশ্বাস অবস্থা। আমরা যখনই, যেহেতু আমরা একটা গণ অভ্যুত্থান আন্দোলনের মধ্য দিয়ে একটা নতুন অবস্থায় দেশ এসেছে, যেটা ব্যারিস্টার ফুয়াদ বলল যে মানুষ চাইবে যে আসলে কি পরিবর্তন হয়েছে, কি পরিবর্তন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা অনেক জায়গায় দেখেছি যে বাজারের লোকেরা বলছে আমাদের এখন আর চাঁদা দিতে হচ্ছে না, বা ফুটপাতের লোকেরা বলছে যে আমাদেরকে আগে যে চাঁদা দিতে হতো, বা পরিবহনের লোকেরা বলছে যে এখন আমাদের চাঁদাবাজ মুক্ত আছি। কিন্তু একটা ভয় আছে যে কখন আবার নতুন চাঁদাবাজ, নতুন মুনাফাখোর আসে। আপনারা জানেন আমাদের এই দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম একটা কারণ হচ্ছে পরিবহন সেক্টরে চাঁদাবাজি। একটা গ্রাম থেকে একটা ফসল বা শস্য নিয়ে বা একটা সবজি নিয়ে ঢাকা শহরে আসতে আসতে পথে পথে বহু জায়গায় চাঁদা দিতে হয়। সে চাঁদা রাজনৈতিক দলের সন্ত্রাসীদেরকেও দিতে হয়, পাশাপাশি পুলিশকেও দিতে হয়। তো কিছুদিন যাবৎ তারা বলছে যে আমরা এই চাঁদাবাজি থেকে মুক্ত আছি, এটা আমাদের একটা স্বস্তি। তো এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে ছাত্ররা কিছুদিন ট্রাফিক সিস্টেমে হেল্প করেছে, আপনারা দেখেছেন, এবং তখন আমরা দেখেছি ঢাকা শহরে গাড়ি ঘোড়া একটু কম ছিল। তো আমি ভেবেছিলাম যে এটা মনে হয় দেশের পরিস্থিতি খারাপ, এজন্য। পরে আমি আমার ট্রাফিকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে আমি যেটা বুঝেছি, ঢাকা শহরে যত গাড়ি চলে তার মধ্যে
প্রায় 40% গাড়িরই বৈধ কাগজপত্র নাই। তো আপনারা দেখেছেন ছাত্ররা যখন কাগজপত্র চেক করা শুরু করেছে তখন কিন্তু এই অবৈধ গাড়িগুলো চলাচল বন্ধ হয়ে গেছে এবং প্রায় 30 থেকে 40% একইভাবে ড্রাইভিং লাইসেন্স নাই। তো ফলে ওই সমস্ত ড্রাইভাররাও গাড়ি চালানো বন্ধ করে দিয়েছে, ফলে গাড়ি ঘোড়া একটু কম ছিল। এবং ছাত্ররা যখন লেন ঠিক করে দিয়েছে যে এখানে অ্যাম্বুলেন্স যাবে, যেমন আমি একদিন আমার ড্রাইভার বলল যে স্যার এই জীবনে প্রথম বাম পাশের লেনটা খালি পাইলাম বাম দিকে যাওয়ার জন্য। তাহলে ছাত্ররা এটা মেনটেন করেছে। অনেকে কিছুটা বিরক্ত হয়েছে, ছাত্ররা অনভিজ্ঞতার কারণে তারা প্রথম একটা গাড়িকে হয়তো 3 জায়গায় চেক করেছে। পরে আমরা ছাত্রদেরকে যখন পরামর্শ দিলাম তখন তারা কিন্তু টোকেন সিস্টেম চালু করেছে, একটা চেক করার পরে একটা স্লিপ দিয়েছে না, এরকম দেখেছেন আপনারা। তো কথা হচ্ছে যে ডে বাই ডে একটা ইমপ্রুভ করার একটা সুযোগ আছে। আমাদের যে বক্তব্যটা হচ্ছে যে যেহেতু আমাদের সেনাবাহিনীর সদস্যরা একটা ভালো কাজের জন্য সহযোগিতা করছেন, যেটা ব্যারিস্টার ফুয়াদও একটু করে উল্লেখ করেছেন। আপনি দেখেন ক্যান্টনমেন্টের ভিতরে আপনারা প্রায় যান, তাই না? ক্যান্টনমেন্টের ভিতরে কি এত বেশি ট্রাফিক আছে, এত বেশি পুলিশ আছে না? সেখানে কিন্তু সিগন্যালটা প্রপারলি সবাই ফলো করতেছে। তাহলে কেন ওখানে ফলো করতেছে? সেখানে লেন ফলো করতেছে, সিগন্যাল ফলো করতেছে, সেখানে কোনো আনঅথরাইজ পার্কিং নাই, সেখানে কোনো ওভার স্পিডে গাড়ি চলছে না, সেখানে কোনো আপনার যে গাড়ির ফিটনেস নাই, যে ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নাই, সে কিন্তু আপনি দেখবেন না সে ইয়ের ভিতরে ঢুকতেছে, জাহাঙ্গীর গেটের ভিতরে ঢুকতেছে। তাহলে সেনাবাহিনীর সদস্যরা এটা তো এই জিনিসটা তো স্টাবলিশ করেছেন তাদের এরিয়ার ভিতরে। তাহলে সেনাবাহিনীর বন্ধুরা যেহেতু আমাদেরকে এখন সাহায্য করছে, আমাদের ছাত্ররাও যেহেতু একটা নতুন সৃষ্টিশীলতার প্রতিজ্ঞা নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে তারা আছে, আমাদের বক্তব্য হচ্ছে আগামী 2টা মাস আমরা কেন চ্যালেঞ্জ হিসেবে এটা নিব না। সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতা নিয়ে আমাদের যে ট্রাফিক পুলিশ আছে এবং প্রয়োজনে ছাত্ররা যারা স্বেচ্ছায় বা আমাদের রাজনৈতিক দলের কর্মীরা যারা স্বেচ্ছাসেবক হতে আগ্রহী, তাদেরকে নিয়ে আমরা 2 মাস ঢাকা শহরের একটা ভালো ট্রাফিক সিস্টেম করি না, পরীক্ষামূলকভাবে হলেও করলে যদি আমার ঢাকা শহরের মানুষ কিছুটা হলেও শান্তিতে এবং স্বস্তিতে থাকে, তাহলে অবশ্যই মানুষ এটাকে সাধুবাদ জানাবে এবং সহযোগিতা করবে। তো আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল শক্তি, সেনাবাহিনীর কর্মকর্তা বা যারা কাজ করছেন তাদেরকে, ইভেন পুলিশ সদস্যদেরকে অনুরোধ করছি যে আপনারা প্লিজ অন্তত পরীক্ষামূলকভাবে আগামী 2 মাস বা 3 মাসকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে ঢাকা শহরে একটা পরীক্ষামূলক এই ট্রাফিক ব্যবস্থাপনা এবং ব্যারিস্টার ফুয়াদ যেগুলো বলেছেন যে এই যে ফুটপাথকে মুক্ত করা, রাস্তাকে অবৈধ পার্কিং মুক্ত করা, এটা যদি আমরা করতে পারি এবং সিটি কর্পোরেশনের এখানে সহযোগিতা লাগবে, এটা সমন্বিত প্রয়াস লাগবে। আপনারা জানেন, কারণ ফুটপাথ, হকার এগুলো কিন্তু সিটি কর্পোরেশনের আওতার মধ্যে পড়ে, কে কোথায় দোকান করবে ইত্যাদি পুনর্বাসনের ব্যাপারগুলো। এরপরে হচ্ছে যেমন আমি আজকে এখন আসতে দেখলাম যে প্রধান উপদেষ্টার বাড়ির সামনে সেখানে মিছিল হচ্ছে, রাস্তা ব্লক করে সেখানে প্রতিবাদ করছে। তো এখন এখানে যদি একটা সিস্টেম চালু করা হয়, হ্যাঁ, প্রধান উপদেষ্টার সামনে যে কেউ এসে প্রতিবাদ জানাতে পারবে, এবং সেটাকে যদি আমরা একটু পিছিয়ে দিয়ে রমনা পার্কের ভিতরে দিতে পারি, যে রমনা পার্কের এই জায়গায় সবাই প্রতিবাদ করবে এবং প্রয়োজনে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটা মিছিল কর্নার বা মিটিং কর্নার যদি ঠিক করে দেওয়া হয়, যেটা আমরা আওয়ামী লীগের সময় দেখেছি, আমাদেরকে কোনো স্পেস দেওয়া হয় নাই। অথচ জানেন এখানে মুক্তাঙ্গন একটা জায়গা ছিল, সেখানে এখন গাড়ির গ্যারেজ করা হয়েছে। পুরোনো পল্টন মাঠ ছিল যেখানে আমরা মিছিল মিটিং সমাবেশ করতাম, সেটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে। তো এরকম মিছিল মিটিংয়ের যদি নির্দিষ্ট জায়গা থাকে এবং আমাদের মিডিয়া যদি বলে যে মিটিং প্লেস ছাড়া অন্য কোথাও আমরা কভার করব না, আপনারা তো জানেন আমরা আপনাদের কভারেজ ছাড়া আমরা আমাদের কর্মসূচি পালন করতে চাই না। তো সেক্ষেত্রে যদি একটা ট্রাইপার্ট চুক্তি হয়, যে গভর্নমেন্ট, মিডিয়া এবং আমরা যারা স্টেক হোল্ডার আছি তাদের মধ্যে যদি একটা চুক্তি হয় যে মিটিং প্লেসে মিটিং হবে, মিডিয়া সেখানে কভার করবে, আদার্স জায়গায় মিডিয়া বলবে যে আমরা ঢাকা শহরের যানজটের জন্য আমরা এটা করব না, দেন পলিটিক্যাল পার্টিগুলো আমরা সবাই কিন্তু বাধ্য হব ওই মিটিং প্লেসে গিয়ে মিটিং করতে এবং এটা যানজট নিরসনে সহযোগিতা করবে। তো এইভাবে আসলে চিন্তা করলে আপনাদের কাছ থেকে অনেক আইডিয়া আসবে। আমরা যেটা করতে চাই, যেটা ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, 2018 সালে যে সড়ক পরিবহন আইন বা আপনার এই বিধানটা করা হয়েছে, এই বিধানটা পরিপূর্ণভাবে আপনার অমান্য করা হচ্ছে।
এবং এই যে চাঁদাবাজি, সবচেয়ে বেশি দুর্নীতি এই ট্রাফিক সিস্টেমের মধ্যে, এই দুর্নীতিটা বন্ধ করতে হবে। এবং আমরা যেটা বলছি ডিজিটাল পদ্ধতি, কথাটা যেটা এসেছে, ডিজিটাল সিস্টেমটাকে মানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, যেটা আছে আমাদের সিগন্যাল সিস্টেম কিন্তু স্টাবলিশড করা আছে। আপনারা জানেন বহু টাকা খরচ করে এই যে একটা অটোমেটিক সিস্টেম কিন্তু স্টাবলিশড করা হয়েছিল, কিন্তু সেটা মান্য করা হচ্ছে না। উপরন্তু আমাদের ট্রাফিক পুলিশ ভাইয়েরা একটা অমানবিক জীবনযাপন করছেন রোদে বৃষ্টিতে, মানে আপনার যেভাবে তারা দায়িত্ব পালন করেন ম্যানুয়ালি, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। ছাত্ররা যখন দায়িত্ব পালন করেছে আপনারা দেখেছেন না, ছাত্রদের জন্য পানি নিয়ে গেছে মানুষ, ছাত্রদের জন্য খাবার নিয়ে গেছে। তো আমরা কি কোনো আমাদের ট্রাফিক পুলিশদের জন্য এভাবে খাবার পানি নিয়ে যাই না? এটা একটা অমানবিক পরিশ্রমের কাজ। অথচ আমরা যদি সিগন্যালে অভ্যস্ত হতাম তাহলে এটা হতো না। তো সেই জন্য আমরা আপনাদেরকেও বলছি, সকল রাজনৈতিক দলকে বলছি, সকল সচেতন নাগরিককে বলছি, আসেন আমরা সবাই মিলে একটা চ্যালেঞ্জ নিই। আগামী 2 থেকে 3 মাস ঢাকা শহরে সেনাবাহিনীর সহযোগিতায়, পুলিশের সহযোগিতায়, ছাত্র স্বেচ্ছাসেবক রাজনৈতিক দলের কর্মীদের সহযোগিতায় আমরা একটা সুন্দর সড়ক পরিবহন ব্যবস্থা, ট্রাফিক সিস্টেম ঢাকা শহরের মাধ্যমে আরও অন্যান্য শহরেও চালু করি। তাহলে মানুষ বলবে যে হ্যাঁ, একটা পরিবর্তন হয়েছে এবং আমরা বেটার একটা লাইফ লিড করছি। তো আপনাদের মাধ্যমে এটা আমরা মানুষের কাছে পৌঁছিয়েছি। আশা করছি যারা এই কাজগুলোর প্রতি যাদের নজর আছে, যে সমস্ত উপদেষ্টারা এই সমস্ত সংশ্লিষ্ট কাজের দায়িত্বে আছেন, তাদের নজরে আসবে, তারা ব্যাপারে পদক্ষেপ নেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।